নমস্কার। ডাকবাক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। আজকে কার কথা বলবো জানেন? আজ বলবো বাঙালির সেই গর্বের ব্যক্তিত্ব, প্রবাদ প্রতিম শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষের গল্প। বিদ্যাসাগর ছিলেন 7 ভাই এবং 3 বোন। আমি যেটুকু তথ্য সংগ্রহ করেছি সেখান থেকে এইটুকুই জানতে পেরেছি। এবং তিনি ছিলেন সবথেকে বড় পুত্র ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম রামজয় বন্দ্যোপাধ্যায় এবং তার পিতার নাম ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়। যখন পলাশীর যুদ্ধের সময় অর্থাৎ 1757 খ্রিস্টাব্দ, সেই সময় আরামবাগের বনমালীপুর গ্রামে বসবাস করতেন ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়। এবং ঠিক সেই সময়ে বীরসিংহ গ্রামের একজন বিখ্যাত ব্যক্তিত্ব তর্ক সিদ্ধান্ত উমাপতি, তার যে পুত্র কন্যা ছিলেন দুর্গা দেবী, তৃতীয় কন্যা, তার সাথে ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় পুত্র রামজয়ের বিবাহ সংগঠিত হয়। ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর রামজয় এবং তার ভ্রাতারা একত্রেই বনমালীপুরে বসবাস ছিলেন। কিন্তু রামজয় হঠাৎ তার স্ত্রী পুত্রদের ছেড়ে সন্ন্যাসে গ্রহণ করে তিনি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। এই অবস্থায় ভ্রাতাদের অসহযোগিতায় দুর্গা দেবীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে বনমালীপুরে বসবাসের জন্য। তখন তিনি তার পুত্রদের নিয়ে চলে যান বীরসিংহ গ্রামে তার পিতা উমাপতির নিবাসে। সেখানেই তিনি পিতার কাছে পরবর্তী সময় থাকতে শুরু করেন। এবং উমাপতি যখন যান উমাপতির কাছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইকে নিয়ে মা দুর্গা দেবী, তখন তাদের বয়স ছিল যথাক্রমে ঠাকুরদাসের 10 বছর এবং তার ভাইয়ের বয়স ছিল 7 বছর। সেই সময়ে কেনারাম বাচস্পতি নামে একজন বিখ্যাত জ্যোতিষী সেখানে ওই বীরসিংহপুর গ্রামেরই আশেপাশে অঞ্চলে থাকতেন। উমাপতি তখন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং তার ভাইকে নিয়ে গেলেন ওই বাচস্পতি মহাশয়ের কাছে। কি জন্য না, বাংলা, শুভঙ্করী অঙ্ক এবং সেরেস্তার কাজকর্ম শেখানোর জন্য। এবং সেখানে ঠাকুরদাস পরে ব্যাকরণও শেখানোর কথা হয়, শেখেন। এবং উমাপতির নাতিরা সেখানে যখন শিক্ষা করছে, এইভাবে যখন দিন অতিবাহিত হচ্ছে, এমন সময়ে উমাপতির এক সময় বয়স বাড়লে তিনি অসমর্থ হয়ে পড়েন এবং তখন দেখা দেয় তার সংসারে এক চরম অশান্তি। উমাপতির পুত্র দুর্গা দেবীর ভ্রাতা রামসুন্দর সেই সময় তার স্ত্রীর প্ররোচনায় ভগ্নী এবং ভাগিনেয়দের দেখাশোনার দায়িত্ব নিতে অস্বীকার করেন এবং সংসারে অশান্তির কারণে তখন উমাপতি তার কন্যাকে একটি বসবাসের জন্য কুটির নির্মাণ করে দেন এবং গ্রামবাসীদের সহায়তায় তিনি 9 টাকা 5 আনা দিয়ে সামান্য জমিদারির একটা অংশ কিনে সেখানে কুটির নির্মাণ করেন। এবং তার উদ্দেশ্য ছিল পরে তিনি নখরাজ করিয়ে এইটি সম্পূর্ণরূপে তাদেরকে করমুক্ত করিয়ে দেবেন। এই রকম পরিস্থিতিতে দুর্গা দেবীর চরম দারিদ্রতা তৈরি হয়। তখন তিনি বিদেশি সুতো কাটার চরকা কিনে কোনো রকমে সুতো কেটে তার পুত্রদের মানুষ করতে থাকেন। যখন এরকম পরিস্থিতি চলছে, একদিন রামজয় স্বপ্নে দেখেন যে তাকে কেউ একজন কোনো ঈশ্বর বলছেন যে স্ত্রী পুত্রকে অবহেলা করে সে অধর্ম করছে এবং তার একটা বোধ ফিরে আসে। এবং তিনি তখন স্ত্রী পুত্রের সন্ধানে প্রথমে বনমালীপুরে যান। এখানে গিয়ে দেখেন যে তারা সেখানে নেই এবং বীরসিংহ গ্রামে যখন তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তখন রামজয়ের সর্বকনিষ্ঠ কন্যা অন্নপূর্ণা তাকে দেখে চিনতে পারে এবং পরিবারের সঙ্গে রামজয়ের পুনঃসাক্ষাৎ হয়। রামজয় সম্পর্কে একটা প্রচলিত গল্প আছে। রামজয় ছিলেন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী এবং তার সঙ্গে ছিলেন অত্যন্ত আত্মসম্মানীয়।
আর এই সাহস এবং শক্তির গল্প নিয়ে একটি মানে কথা প্রচলিত একটি গল্প আছে যে একদিন রামজয় বীরসিংহপুর গ্রাম থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ভাল্লুকের সঙ্গে তার দেখা হয়ে যায়। এবার তৎকালীন সময় ভাল্লুক মানে সে তো আঘাত করলে প্রাণঘাতী হতে পারে, এবং রামজয় তখন বাঁচার জন্য ভাল্লুকটিকে মাঝখানে, ভাল্লুকের আর তার মাঝে একটি বড় মোটা গাছকে রেখে ক্রমাগত ঘুরতে থাকে, এবং ভাল্লুকও তার পিছন পিছন ঘুরতে থাকে গাছটিকে কেন্দ্র করে। এবং যখন এইভাবে করতে করতে একটা সময় তিনি গাছটির একদিকে দাঁড়ালে ভাল্লুকটি গাছটি সামলে রেখে মাঝখানে রেখে তাকে যখন আঘাত করতে আসে, তখন উল্টো দিক থেকে যে গাছ ধরে থাকা ভাল্লুকের যে হাতের থাবা, সে দুটি ধরে রামজয় গাছের গায়ে প্রচণ্ড জোরে জোরে ঘষে দেন, এবং ওই ঘষার যে কষ্ট সেটাতে ভাল্লুক প্রায় অর্ধমৃত হওয়ার মতন অবস্থায় মানে পড়ে যায়। পড়ে গেলে রামজয় তখন ছুটে পালানোর চেষ্টা করেন। এবং রামজয়ের সম্পর্কে প্রচলিত আছে যে তিনি, আমরা যেরকম মানে তৎকালীন সময় মানুষ লাঠির বাঁশের লাঠি বা কাঠের লাঠি নিয়ে ঘুরতেন, রামজয় কিন্তু লোহার দণ্ড নিয়ে ঘোরাঘুরি করতেন। তার কাছে একটি লোহার দণ্ডও ছিল। রামজয় যখন পালাতে যাচ্ছেন তখন ভাল্লুক উঠে গিয়ে পিছন থেকে তাকে আক্রমণ করে তার নখের সাহায্যে তার ঘাড়ে জখম তৈরি করে, এবং রামজয় রেগে গিয়ে ওই লোহার দণ্ড দিয়ে ভাল্লুককে পিটিয়ে মেরে ফেলে। এই হচ্ছে তার বীরত্বের কাহিনী। যদিও তাকে পরবর্তীকালে সেই আঘাতের চিহ্নের জন্য অনেক দিন অসুস্থ থাকতে হয়েছিল, কিন্তু তিনি আরোগ্য লাভ করেছিলেন। এই রামজয়ের যখন চলে এসেছেন তখন যে জমি, যে কুড়ে ঘর, সবাই তখন সেখানকার জমিদার বলেছিল যে সে কর মাফ করে দিয়ে সেটা তার ব্রাহ্মণ সন্তান তাদের পরিবারকে দান করে দেবে। কিন্তু রামজয় কিন্তু তার আত্মসম্মান বজায় রাখেন, এবং তিনি কিন্তু সেই দান গ্রহণ করেননি। আজীবনকাল কিন্তু ওই জমির কর তিনি প্রদান করে গিয়েছেন, তিনি বা তার স্ত্রী প্রদান করেই গিয়েছেন। এই সময়ে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর একটু বড় হয়েছেন, এবং রামজয় তখন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদেরকে নিয়ে তিনি চলে যান কলকাতায়। এবং কলকাতায় বাগবাজারে সেই সময় বাস করতেন বাচস্পতি, সভারাম বাচস্পতি নামে এক ব্যক্তি। সেই বাচস্পতি মশাইয়ের কাছে ঠাকুরদাসকে নিয়ে যাওয়ার কারণ ছিল, রামজয় চেয়েছিলেন ঠাকুরদাস যাতে দ্রুত ইংরেজি শিক্ষা গ্রহণ করেন, এবং গ্রহণ করে সংসারে মানে একটি কর্মসংস্থান হবে এবং তিনি সংসারের হাল ধরতে পারেন, সেটাই তার প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল। কিন্তু বাচস্পতি মহাশয়ের কাছে নিয়ে যাওয়ার পরে তিনি সেই সময় তৎকালীন সময় ইংরাজি শিক্ষার জন্য বিদ্যালয় সেরকম ছিল না, ফলে সেই বিদ্যালয়ের মাধ্যমে যে শিখবেন সেটাও সম্ভব হয়নি। তখন তিনি তাকে ঠাকুরদাসকে একটি দালালের কাছে প্রেরণ করেন, এবং সেই দালাল নিজে সে দায়িত্ব গ্রহণ না করে তিনি জাহাজে শিব সরকার বলে এক কায়স্থ ব্যক্তি ছিলেন, সেই কায়স্থ ব্যক্তির হাতে সেই দালাল ঠাকুরদাসকে দেন যাতে সে ইংরেজি শিক্ষা দ্রুত সুসম্পন্ন করতে পারে। এবং সেই ব্যক্তিও কিন্তু প্রতিদিন সকালবেলায় এবং সন্ধ্যের পরে কর্ম থেকে ফিরে আসার পরে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে সেই যথারীতি শিক্ষা প্রদান করতে লাগলেন, এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্রুত হারে নিজের উন্নতি সাধন করতে শুরু করলেন। যখন প্রায় অনেকটাই শিখে গেছেন সেই সময় রামজয় কিছুটা নিশ্চিন্ত হন এবং তিনি পুনরায় তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। ঠাকুরদাস এই বিষয়ে যথেষ্ট দুঃখ পান, মনোকষ্ট পান, কিন্তু তিনি মন দিয়ে শিক্ষা লাভ করতে থাকেন। এই সময়ে দেখা যায় বেশ কিছুদিন পর শিব সরকার, ওই কায়স্থ ব্যক্তি, তিনি দেখলেন যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের শরীর প্রায় শীর্ণকায় হয়ে গেছে, তার চেহারার যে পরিবর্তন সেটা যেন চোখে ধরা পড়ছে। এবং তিনি একদিন ঠাকুরদাসকে জিজ্ঞেস করলেন যে তার স্বাস্থ্যহানির কারণ কি। তখন যে করুণ কাহিনী শোনা গেল সেটি সত্যি মনে করুণার উদ্ভব ঘটায়। তখন ঠাকুরদাস জানাচ্ছেন তিনি সকালবেলায় যখন বিদ্যা নিয়ে ফিরে যান, দুপুরবেলার দ্বিপ্রহরে
যে খাবার বাচস্পতি গৃহে তার পরিবারের সঙ্গে তিনি গ্রহণ করতেন, সেটিই ছিল তার সারাদিনের একমাত্র অন্ন সংস্থান। রাতে তিনি কোনো খাবার পেতেন না, কারণ তিনি সন্ধ্যের পরে যখন ইংরেজি শিক্ষা সম্পন্ন করে রাত 10টায় বাড়ি ফিরতেন, তখন বাচস্পতি গৃহে কোনো খাবার অবশিষ্ট থাকতো না, কারণ তাদের গৃহে খাবারের অভ্যেস ছিল সন্ধে নামার সঙ্গে সঙ্গে তারা মানে সমস্ত খাবার সুসম্পন্ন করত। দীর্ঘদিন একাহারী থাকার ফলে তার চেহারার এক অদ্ভুত করুণ পরিস্থিতি হয়েছিল। এই কথা শোনার পরে শিব সরকার সেই ব্যক্তি করুণা হয় এবং তিনি বলেন, তুমি যদি স্বহস্তে পাক করে খেতে পারো তাহলে তুমি আজকে থেকে আমার বাড়িতেই অবস্থান করবে। এবং সেখানে যথারীতি তার সঙ্গে থেকে ঠাকুরদাস রান্না করে কোনো রকমে দিন যাপন করতে লাগলেন। কিন্তু সেখানেও কখনো কখনো তার বিভিন্ন সমস্যা তৈরি হতো, কারণ সেই শিব সরকারের কখনো তার কাজের বা কর্মব্যস্ততায় সঠিক সময় তিনি ফিরতে পারতেন না, এবং তিনি না ফিরলে তো আর বাড়িতে বসে মানে রান্নার জোগাড় করা সম্ভব ছিল না। ফলে ঠাকুরদাস কিন্তু অনেক দিন এমনও হতো যে তিনি সেই ব্যক্তির দেরিতে আসার ফলে রান্না করে খেতে পারেননি, এমনকি জল পিপাসা পেলে সেই নিবৃত্তিও তার হতো না। এবং মাঝে মধ্যেই তাকে বিভিন্ন হয়তো একটু জল কিনে খেতেন বা এরকম কোনো রকমের সেই সময়টা তিনি ক্ষুধা চেপে রেখে কাটাতেন। এবং সেই সময় তার কাছে ছিল একটি পেতলের থালা ও একটি পিতলের জলপাত্র। এই থালা এবং জলপাত্রটি ঠাকুরদাসের মূল সম্পদ হয়েছিল, এবং তিনি ঠিক করলেন যে যদি কিছু পয়সা হাতে তিনি রেখে দেন, অবরে সবরে এরকম পরিস্থিতি হলে তিনি তখন সেই বিক্রি করে কিছু টাকা দিয়ে খাবারটা তো কিনে খেতে পারবেন। এবং একদিন এই পিতলের থালা এবং জলপাত্রটি এক কাঁসারির দোকানে বিক্রয়ের জন্য তিনি গেলেন। কিন্তু ব্যক্তি পুরাতন দ্রব্য ক্রয় করতে ভয় পেলেন। যে মানে ভয় পেলেন কেন? কারণ তার একটা অভিজ্ঞতা ছিল, আগে একবার পুরনো দ্রব্য মানে চুরির দ্রব্য হতে পারে, তাই তিনি তাকে না কিনে বাড়ি পাঠিয়ে দিলেন এবং তার হাতে টাকা জোগাড় হলো না। এমন অবস্থায় একদিন ক্ষুধায় তিনি প্রচণ্ড কাতর হয়ে পড়েছেন, কারণ সেই ব্যক্তি সেদিন বাড়ি আসতেই পারেননি। তখন তিনি সারা দিন নিরন্ন থেকে একটি বৃদ্ধার মুড়ির দোকানের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালেন এবং কিছু উপায় বার করতে না পেরে তার কাছে গিয়ে বললেন, আমাকে একটু জল দেবেন? তখন তৃষ্ণার জল চাওয়াতে সেই বৃদ্ধা তাকে রেকাবে মুড়কি আর পানীয় জল দিলেন। সেটা খেতে খেতে ঠাকুরদাসের চোখ দিয়ে জল গড়িয়ে আসতে লাগলো। সেই জল দেখে বৃদ্ধা তাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ঠাকুরদাস তাহাকে জানালেন যে আজ সারাদিন তিনি কিছু খাবার পাননি। এটা শুনে দয়াময় বৃদ্ধ খুব কষ্ট হলো এবং তিনি মুড়ি, দই ইত্যাদি ফলাহার দিয়ে বললেন, যেদিন যেদিন তোমার ভোজন হবে না তুমি আমার এখানে এসে খাবার খেয়ে যেও। একদিন সরকার অধিক রাত্রে বাড়িতে ফিরলেন এবং ঠাকুরদাসের সমস্ত দিন তাই রান্না হয়নি। সে অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, তার খাওয়া দাওয়া হয়নি দেখে তারও অনেক দুঃখ হচ্ছে যে এইভাবে ছেলেটি দীর্ঘদিন না খেয়ে এভাবে তো থাকা যায় না। তখন তিনি তাকে বললেন, তোমার যা শিক্ষা হয়েছে সেটাই তোমার জন্য যথেষ্ট, এবার তুমি ফিরে যাও। এবং ঠাকুরদাস ফিরে গেলে বাচস্পতি মশাই তখন বরিশা গ্রামে তার এক সম্ভ্রান্ত কুটুম পরিবারে তার একটা কাজের ব্যবস্থা করলেন, কারণ সেই পরিবারের যা বিষয় সম্পত্তি ছিল তা দেখাশোনার কোনো লোক ছিল না, বিশ্বস্ত একটা লোক তাদের প্রয়োজন ছিল, কারণ বাড়ির যে কর্তা ব্যক্তি তিনি মারা গেছেন, তার একটি ছোট পুত্র এবং বিধবা স্ত্রীর সেই সম্পত্তি রক্ষা করার সামর্থ্য ছিল না। সেইখানে ঠাকুরদাস তাদের রক্ষক হিসাবে নিযুক্ত হলেন এবং 1 বছর সময় সেখানে অতিবাহিত করার পরে তার মনে হলো যে এত কষ্ট করে তিনি যে শিক্ষা করেছেন, তিনি যদি হিসাব রক্ষকের সঠিক কাজটি না পান তাহলে তার শিক্ষা ব্যর্থ হয়। তখন তিনি বাচস্পতি মশাইকে অনুরোধ করলেন যাতে কোনো হিসাব রক্ষকের কাজের জন্য তাকে নিযুক্ত করা হয়। এবং এই পরেই তিনি বড়বাজার দোয়েহাটা নিবাসী
পরম দয়ালু ভগবত সিংহের বাড়িতে কাজে নিযুক্ত হলেন। ভগবত বাবু ছিলেন পরম দয়ালু এবং অফিসে ঠাকুরদাসকে তিনি 2 টাকা বেতন দিতেন এবং তার থাকা, খাওয়া, পোশাক ইত্যাদি সমস্ত কিছুই দিতেন। ফলে ঠাকুরদাসের খাওয়া পড়ার যখন অভাব রইল না, তখন তিনি সেই 2 টাকা তার মা দুর্গাদেবীকে পাঠাতে শুরু করলেন। তাদের পরিবারে এক আর্থিক সচ্ছলতা এলো। এর মাঝে তার ভাইও বড় হয়ে গেছে এবং ঠাকুরদাস তার ভাইকে সেই তার কর্মসংস্থানের কাছে নিয়ে এসে সহযোগী হিসাবে রেখেছেন। যখন ঠাকুরদাস দেখলেন তার ভাই কর্মপটু হয়ে পড়েছে, তখন তিনি ভাইয়ের হাতে সমস্ত কিছু দিয়ে কাশীজোড়া ও মঙ্গলঘাটে অবস্থিতি করিয়ে রেশমের ব্যবসা শুরু করলেন এবং রেশমের ব্যবসা থেকে তিনি অনেক কিছুই করেছেন, কাঁসার বাসনের ব্যবসা করেছেন। এই সমস্ত করে যখন তিনি কর্ম নির্বাহ করছেন, সেই সময় আবার তার কর্মসংস্থান থেকে খবর এলো তার ভাইয়ের পক্ষে ওই সম্পত্তি রক্ষা করা সম্ভব হচ্ছে না, তারা তাকেই নিযুক্ত করতে চাইছেন এবং বাধ্য হয়ে তিনি আবার সেই কাজে নিযুক্ত হলেন এবং 1735 খ্রিস্টাব্দে খানাকুল কৃষ্ণনগরের পশ্চিম পাতুল গ্রাম নিবাসী পঞ্চানন বিদ্যাবাগীশের দৌহিত্রী রামকান্ত চট্টোপাধ্যায়ের দুহিতা ভগবতী দেবীর সহিত ঠাকুরদাসের পাণিগ্রহণ সুসম্পন্ন হলো। অর্থাৎ বিদ্যাসাগরের মাতা এবং পিতার শুভ বিবাহ সুসম্পন্ন হলো। 1742 শকাব্দ অর্থাৎ 1227 সালের 12ই আশ্বিন মঙ্গলবার দিবা দ্বিপ্রহরের সময় জ্যেষ্ঠাগ্রজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় ভূমিষ্ঠ হলেন এই ধরাতলে। একজন মহান ব্যক্তিত্ব, একজন মহাপুরুষ, তার পূর্বপুরুষের শ্রম, তার পূর্বপুরুষের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে তাকে কিন্তু সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। তাই আজকে আমি সেটাই চেষ্টা করলাম, এই মহান পুরুষের পূর্বপুরুষকে জানার এবং জানানোর। কেমন লাগলো আজকের এই পর্ব আপনারা অবশ্যই জানাবেন। আপনারা জানালে, কমেন্টের মাধ্যমে কথা বললে আমার খুব ভালো লাগে, আমি খুব আনন্দ পাই, উৎসাহ পাই নতুন নতুন কাজে। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই থাক।